পড়ছিলাম আমার বোবা ফুল, কলমে তৃপ্তি ইহসান নওরা, পর্ব সংখ্যা ৬৬ এর শেষার্ধ। মেহরাবকে জিসানি নিয়ে এসেছে জোরপূর্বক। আসতে না করেছিল সে। হাই। জিসান মৃদু হাসল। প্রত্যুত্তরে সুখ আর চোখে এক পলক মেহরাবকে পরখ করে অপ্রস্তুত হেসে মাথা নাড়ে। সিয়ামও উপস্থিত সেখানে। সে জানতে চাইল, বর্ণ কোথায় ভাবি? ফোন তুলছিল না আমাদের। সুখ বাড়ির দিকে ইশারা করে বোঝালো, ভেতরেই আছে হয়তো। আমি দেখছি, আপনারা বসুন না। রাজবীর এসে স্টেজের সামনে পাতানো চেয়ারে বসাতে নিয়ে গেল তাদের। মেহরাবকে দেখে নুরা ছুটে এলো। সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার তাদের কথা হয় এখনো। তবে আর এখন আগের মতো সুখকে দেখার তৃষ্ণায় কিংবা তার সাথে একটু কথা বলার অজুহাত খুঁজে হাঁসফাঁস করে না মেহরাব। নুরার সাথে কথা বলার ফাঁকে কখনো সখনো হানিফা বেগম বা আজাদ সাহেবের সাথেও কথা হয়ে যায় অল্প বিস্তর। মেহরাব বেশিক্ষণ থাকেনি। মিনিট 20 পর একাই ফিরে গেছে এবং রাতেই জেছিকে নিয়ে রওনা দিয়েছে ঢাকার উদ্দেশ্যে। মেয়েটা তবু মেহরাবের সাথে ঘর করবে না জেদ দেখিয়েছিল, কিন্তু বেশিক্ষণ জেদের স্থির থাকতে পারেনি। পরে আরো 2 দিন থেকে যাওয়ার আবেদন রাখলো। মেহরাব কি শুনবে সেসব আবেদন? উপায়ান্ত না পেয়ে ভাইয়াকে কল করলো। জিসানও মেহরাবের দলে যোগ দিয়ে বলল, কদিন পর আবার সে নিজে গিয়ে জেসিকে আনবে। তখন ভাইয়ার উপর কি যে অভিমান হলো জেসির। আজ বহুদিন পর বর্ণর মার কোলে মাথা রেখে সময় কাটিয়েছে। শেষ কবে এই শান্তির জায়গায় এমন মাথা রেখেছিল ইয়াত্তা নেই। বর্ণ চলে আসার সময় আইজা পিছু থেকে বললেন, কাল থেকে নিশ্চয়ই আবার আগের মতো সেই রুক্ষ গম্ভীর বর্ণটা হয়ে যাবে। বর্ণ পিছু ফিরে এসে এক হাতে তাকে জড়িয়ে ধরে বলল সন্ধিহান হয়ে, সিরিয়াসলি? সবার সামনে আর যাই হই, তোমার কাছে অলওয়েজ ইম্যাচিওর সেজেছি। এরপরও বলবে আমি রুক্ষ গম্ভীর ইত্যাদি ইত্যাদি? গালে গাল লাগিয়ে এক হাতে বর্ণর মাথা ছুঁয়ে অভিমানী গলায় বললেন, সত্যি ইম্যাচিওর। নিজেকে অতি চতুর মনে করো, অথচ ইচ্ছে করছে ছোটবেলার মতো কান টেনে পিঠে কয়েক ঘা বসাই। বড় হয়েছি তো, তাই ইচ্ছেটাও মাটি চাপা দিয়েছি। বর্ণ হাসল নিঃশব্দে। নিজেকে আজ হঠাৎ ছোট ছোট মনে হচ্ছে নিজের কাছেই। মনে হচ্ছে বহু যুগ পর মার সান্নিধ্যে এসেছে। চলতি পথে হারিয়ে যাওয়া মাকে দীর্ঘদিন পর পুনরায় ফিরে পেয়েছে। একটু পর বলল, আমার সাথে আরও একজন পৃথিবীতে এসেছিল, বলনি কেন কখনো? আইজা হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠলেন। এরপর বললেন, বলে কি হবে? ওই জানোয়ার বলেছে ওকে নাকি সে মেরে ফেলে দিয়েছে। তাই তো খুঁজতে খুঁজতে ব্যর্থ হয়ে একসময় খোঁজা বন্ধ করে দিয়েছিলাম আমরা। কিন্তু আমি আজও বিশ্বাস করি, ভাগ্যের জোরে সে হয়তো বেঁচে আছে, পৃথিবীর কোথাও না কোথাও থেকে শ্বাস নিচ্ছে। বর্ণ অন্যমনস্ক হয়ে কপাল গুটিয়ে কি যেন ভাবে। আইজা পুনরায় বললেন, আমি আজও ভয় পাই। সব সময় তোমাদের নিজের কাছাকাছি আগলে রাখার চেষ্টা করি, ছোটবেলার মতোই। আমার কি মনে হয় জানো, সুখের সাথে যা হলো, আর যে লোক শাস্তি পেল সে তো চোখে দেখতে পায় না, কানেও নাকি শোনে না। নিশ্চয়ই জানোয়ারটাই এসব ঘটিয়ে এরপর ভয় দেখিয়ে ওই লোকটাকে ফাঁসিয়ে দিয়েছে। আমার ধারণা ভুলও হতে পারে, কিন্তু গলা খাকারি দিয়ে বর্ণ বলল, যা কিছু হতে পারে মম, সত্যিটা কেউ জানে না। মিউজিক থেমে গিয়েছে হঠাৎ। নীরবতার মাঝে দরজায় নক করার আওয়াজ আসে। বর্ণ না তাকিয়ে বলল, আসুন। লজ্জা মিশ্রিত হেসে ধীরে ভেতরে প্রবেশ করে সুখ, গায়ে পার্পল কালার লেহেঙ্গা জড়িয়ে, উভয় হাতে মেহেদির আঁকিবুকি। খুব নিখুঁত পর্যবেক্ষণী দৃষ্টিতে চোখ বুলালে দেখা যাবে তাতে লেখা আশফিয়ান বর্ণস বউফুল। লেখার উপরে নিচে চারপাশে ডিজাইন করা, তাই এক দেখায় লেখাটা ঠাওর করা যায় না। সুখ কাল রাত অপেক্ষায় থাকতে থাকতে ঘুমিয়ে গিয়েছিল। বর্ণ কখন এসে এই কাজ সম্পাদন করেছে সে সঠিক জানে না, তবে ভোরে চোখ মেলতেই দেখতে পেয়েছিল মানুষটা সজাগ। তার মেহেদি রাঙা হাত দুটোর রক্ষাকর্তা হিসেবে উৎসুক চেয়ে আছে। তপ্ত শ্বাস ছেড়ে সুখ এগিয়ে গেল। আসার পর থেকে সে লক্ষ্য করেছে বর্ণভাই বড়মাকে এড়িয়ে চলছিল। আজ আবার তাদের একসাথে দেখে ফ্যাল করে সামনে চেয়ে হাঁটার মাঝে পায়ের নিচে লেহেঙ্গা বিঁধে গিয়ে মুখ থুবড়ে সোজা গিয়ে পড়ল বর্ণর প্রশস্ত বুকে। স্তম্ভিত হয়ে লজ্জায় কুঁকড়ে যায় সুখ। বড়মার সামনে মানহানি। উপরন্তু বর্ণ দোপাট্টার অভ্যন্তরে হাত গলিয়ে কোমর আঁকড়ে ধরেছে। সরে আসতে চাইলে বাঁধন আরো গাঢ় করছে। আইজা অপ্রস্তুত এদিক ওদিক নজর ছিটালেন। ছেলে মেয়ে 3জনেই লজ্জা জিনিসটার ঘাটতি নিয়ে পৃথিবীতে এসেছে। গলা খাকারি দিয়ে বলেন, ঠিক আছিস সুখ? মুখে অসন্তুষ্টের ছাপ ফুটিয়ে সুখ ওপর নিচ মাথা দোলায়।
বর্ণ তাকে ছুঁড়ে ফেলার মতো এক হাত থেকে ও হাতে হস্তান্তর করে নিজের সাথে মিশিয়ে বলল, মম, আমাদের দুজনকে একসাথে কেমন মানায়? কখনো প্রেইজ করনি, ডোন্ট ফরগেট দ্যাট। ইচ্ছা করেই সে যেন পুরনো ঘা তরতাজা করে দিল। ভদ্রমহিলা চোখ কঠিন করে তাকালেন। বিয়ে করার সময় বলেছিলে আমায়, তুমি তো জানোই মম, প্ল্যান নয় সাকসেস আর রেজাল্ট দেখাতেই আমি বেশি ভালোবাসি। ওহো, তার মানে ওকে আবার নিজের সাথে নিয়ে গিয়ে এরপর সাকসেস হিসেবে একদিন হুটহাট কোলে আমার নাতিকে নিয়ে দরজার সামনে এসে দাঁড়াতে তোমার বিবেকে বাঁধবে না? নাতি শব্দটা শুনে গুটিসুটি মেরে রয় সুখ। কেন এসেছিল, কি বলতে এসেছিল সব ভুলে বসেছে। বর্ণ ধূর্ত চোখ নামিয়ে তার মিয়ে যাওয়া মুখের দিকে চেয়ে ফিসফিসিয়ে বলল, প্ল্যান তো এমনই, আজকাল পরশু বা তরশু যে কোনো রাত প্রসেসে এন্টার করতে পারি। গেট রেডি সুইট হার্ট। আইজার কাছ থেকে সরে এসে জিসানের সাথে বেরিয়ে গিয়েছিল বর্ণ। যাওয়ার আগে আজাদ সাহেবের মুখোমুখি হলে আব্বু বলে জড়িয়ে ধরল কিছুক্ষণ। ভদ্রলোক অবাক হয়েছেন বটে। তিনি খাঁটি বাঙাল। ওনার মতে ড্যাড মম শব্দগুলো ইংরেজদের। আম্মু আব্বু অথবা বাবা মা ডাকে যতটা আবেগ মিশে থাকে, ইংরেজি শব্দগুলোতে তেমনটা থাকে না। বর্ণকে কতবার যে নিষেধ করেছে এসব সম্বোধনে না যেতে, কিন্তু নিষেধাজ্ঞা মানাতে পারেনি। কেউ হাঁক করলে বিপরীত জনকেও আগলে নিতে হয় মিস্টার শিকদার, নয়তো ইনসাল্ট ফিলিং হয় তার। অবাকতার রেশ কাটিয়ে ছেলের পিঠ চাপড়ে তিনি বললেন মৃদু হেসে, মার সাথে অনুযোগ অভিমানের পর্বত চোখে কম্প্রোমাইজ করে নিয়েছে অবশেষে মাই বয়। বর্ণ হাসল। কানে কানে কিছু বলতেই ভদ্রলোক অপ্রস্তুত ভঙ্গিতে চোখ রাঙিয়ে স্থান ত্যাগ করলেন। আড়ালে গিয়ে পরপর হেসেও ফেললেন আবার। জেসে ঘুমে ঢলে পড়তে চাইছে, পরক্ষণে চমকে পুনরায় ছিটে মাথায় এলিয়ে দিচ্ছে। মেহরাব ঘাড় ঘুরিয়ে একবার দেখল তার অবস্থা, কিছুই বলল না। ড্রাইভার গাড়ি চালাতে মনোযোগী। তারা ব্যাক সিটে। জেসি একসময় সন্তপনে মেহরাবের কাঁধে মাথা রাখে। নিঃশ্বাসের শব্দ ভারী শোনাচ্ছে। বাঁকা চোখে এক ঝলক দেখে সম্পূর্ণ ঘাড় ঘুরিয়ে চাইল মেহরাব। মেয়েটাকে অনুভূতিতে ভালো লাগায় ভালোবাসায় কোনো কিছুতে ঠাঁই দিতে চায়নি সে, কিন্তু না চাইতেও মেয়েটা জীবনের একটি অংশ হিসেবে জড়িয়ে গেল তার সাথে। এটাই কি তিন কবুলের শক্তি? জেসির খোলা চুল আশ্রে এসে মুখ ঢেকে গেছে, ফলস্বরূপ তার চেহারা দেখার জন্যই। আনমনে হেসে মেহরাব হাত বাড়িয়ে মুখ থেকে চুল সরিয়ে কানের পিঠে গুজে দিতেই মিলি গমগমে স্বর বেজে উঠল, ননাই দেখাতে আসবেন না মিস্টার, মুড খারাপ আছে, বাংলা গালি দিয়ে বসতে পারি। হতচকিত হলো মেহরাব, মুখ কুচকে বিস্ময় নিয়ে জানতে চাইল, হোয়াট ডু ইউ মিন বাই ননাই? ননাই ইজ এ ননাই, প্রতিশব্দ আলগা পীড়িত। বেকুব বনে হতবাক হয়ে মেহরাব কেবল চেয়েই রয় ভ্রু গুটিয়ে। কী সব ভাষা! পাশাপাশি থাকার মাঝে কখন না জানি তার মুখেও এসব শব্দ প্রণালী চলে আসে। জেসি পাত্তা দিল না ওসব। চোখ বুজে তার কাঁধে মাথা রেখে পড়ে থাকলো। চোখ জ্বালা করছে। ভাইয়াকে ছেড়ে আসতে হচ্ছে বলে খুব কেঁদেছিল কিনা। অভ্র বিদেশে পড়তে গিয়েছে বেশ কদিন হলো। এখন তোফার বিয়েতে সশরীরে উপস্থিত থাকতে না পেরে ছটফট করছে। বিকেল থেকে ভিডিও কলে ল্যাপটপের সামনে বসা। এখনও রাজবীরের সাথে সংযুক্ত আছে। কাজিনগুলো তার অস্থিরতা দেখে দ্বিগুণ উৎসাহে তাকে লোভ দেখাচ্ছে। তুফার হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে মাহিরের নাম্বার থেকে। আজ কোনো লাজ লজ্জা নয়, শালিকাদের কাছে তুফার ছবি চাইছে এই মুহূর্তের। শালিকারা তখন গোল মিটিংয়ে। রিপ্লাই বলল, জিজু, হবু বউয়ের মুখ দর্শন করতে চাইলে নগদ অর্থ প্রদান করতে হবে। মাহির কিছু ভেবে জবাবে বলল, সুযোগের সদ্ব্যবহার। তাহলে তো বউয়ের সাথে দেখা করার সুযোগ করে দিতে হবে, এবং সেটা আজ রাতেই। তারা পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করে অদূরে তোহফাকে দেখল একবার। রুস্মিতা রিপ্লাই দিল লুকিয়ে চুরিয়ে, ইয়াস জিজু, আপনি এত ভীতু জানতাম না তো। এতদিন ধৈর্য ধরে আর মাত্র একদিন যেহেতু সহ্য হচ্ছে না, তখন বুক ফুলিয়ে সবার সামনে গেট দিয়ে এসে বর্ণ ভাইয়ার মতো আপনারও তুফ আপির সামনে এসে তাকে চমকে দেওয়া উচিত। মাহির বুকে হাত চাপল তড়িৎ। এত দুঃসাহস তার আছে কি? ভাব ধরে বলল, এসব ছোটোখাটো ব্যাপার। বিয়ের আগের রাতে অতিথিদের চোখে ধুলো দিয়ে শালিকাদের প্যারায় দেখে বউয়ের সাথে লুকিয়ে দেখা করার অনুভূতিই আলাদা। দিলে রাজি, কিছু পেতে হলে কিন্তু কিছু দিতে হয়। তারা চোখ বোলালো চারিপাশে, সবখানে অতিথির ঢল। দূর থেকে আসা নিকটাত্মীয়রা সবাই রাতে থাকবে। পরক্ষণে ইবরাত বলল, ধরা পড়লেই বা কি, হবু বউয়ের সাথে একটু দেখাই তো করবে, চুরি তো আর করছে না।